বললে তুমি? তুই ঠিক যেটা শুনলি আমি সেটাই বললাম। নন্দা, নন্দা দেখ, আমার মনে হয় এবার তোর আর অনুভবের সিরিয়াসলি বিয়েটা নিয়ে কাকিমণি, কি বলছো? কি বলছো? নিজে শুনছো কি বলছো? মানে সিরিয়াসলি আমি গিনিকে নিয়ে ও বাড়িতে যাই বলে তোমরা ভাবলে? অনুভব তার, প্লিজ কাকিমণি। নন্দা, নন্দা আমার দিকে টাকা, ভুল বুঝিস না নন্দা, বিশ্বাস কর আমরা কেউ সেরকমটা ভাবি না। ইনফ্যাক্ট আমি দিদি আমরা দুজনেই জানি তুই কেন গিনিকে নিয়ে ওদের বাড়িতে যাস আর অনুভবের কেন গিনির প্রতি একটা টান তৈরি হয়েছে। আমরা তাহলে তাহলে কি করে বলছো? কি করে বলছো এই কথাটা? কেন বললে? কাকিমণি, আমি জীবনে একটা ভুল করে ফেলেছি বলে, একটা ভুল হয়ে গেছে বলে তোমরা এরকম ভাবছো আমাকে? হ্যাঁ, এতটা ছোট আমি, আমার সত্যি কিছু বলার নেই। এই বোকা মেয়ে, তুই কাঁদছিস কেন বলতো? কাঁদছিস কেন? কি বলবো? বলার কি বাকি রেখেছো আর? মানে যে কথাটা আমি মুখে উচ্চারণ পর্যন্ত করতে পারবো না তোমরা। দেখ দেখ, এরকম ভাবিস না, আমার কথাটা শোন। আমি তো তোর থেকে বয়সে অনেকটা বড়। দেখ, এই সমাজটাকে তো আমি দেখেছি, তাই না? এরপর তো তিনি বড় হবে, তিনি স্কুলে যাবে, সেখানে সবাই কি জানবে যে গিনির সাথে গিনির মা বাবার ডিভোর্স হয়ে গেছে। সেখানে কিন্তু কেউ বিক্রমের এই বদমাইশিগুলোর কথা বলবে না। সবাই বলবে যে গিনির মা ডিভোর্সি, আর গিনির একজন মশাই আছে যে গিনিকে বাবার মতো ভালোবাসে। তুমি কি বলতে চাইছো কাকিমণি? কি বলছো? হ্যাঁ, একটা পচা গলা সমাজ যারা সবার সবকিছুতে মাথা ঘামায়, যারা নিজেদের নিচু নোংরা মেন্টালিটি দিয়ে সবাইকে জাজ করে, আমাকে তাদের কাছে মাথা হেট করতে হবে? আমাকে তাদের কথা মানতে হবে? কেন বলতে পারো কাকিমণি? কেন আমাকে তাদের ইচ্ছে মতো চলতে হবে? কারণ আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ এই সমাজটাকে তো অস্বীকার করতে পারি না, তাই না? কেন করলে এরকম? তুমি বলো, তুমি কেন করলে? বলো কেন করলে? তুমি বলো, আমাকে মেরে ফেললো গো। আগে বলো তুমি কেন করলে এরকম? কেন? ও দাদা বাবু, কেন করলে আমাকে বলতে হবে? তুমি কেন বললে? কি হয়েছে কি? রাজু 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 এরকম করে না, এখানে বসো। তুমি তারামাসি কিনা মারছো কেন? রেগে আমার গেছো চুল কেন? ধরে টেনেছে। হ্যাঁ, ও মা গো, কি মিথ্যে কথা বলছে গো। আমি কথা মিথ্যে বললাম, তুমি আমার চুল ধরে এখানে টেনেছো। চুপ চুপ চুপ, শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসো, আমার কথা হ্যাঁ, শোনো। আমি তোমার চুল ধরে টেনেছি? আমি তো তোমার চুলটাকে সুন্দর করে বেঁধে দিতে গেছিলাম। তুমি সুন্দর করে বাঁধ, ও আমার সুন্দর করে বাঁধেনি, চুল আমার টেনে দিয়েছে, আমি ওর কাছে বাঁধবো না, ও পচা। চুল বাঁধবে না? সর্বনাশ। আচ্ছা, চুল যদি না বাঁধো রাজু, তাহলে তুমি বাইরে যাবে কি করে? খোলা চুলে তো তোমারই সমস্যা হবে, এটা বুঝতে হবে না? বলো। হ্যাঁ, আমি বাঁধতে পারছি না, তুমি বেঁধে দাও না। রাজু আমি তো যাও, তুমি গিয়ে খাবার বাড়ো, আমরা আসছি। বাবা রে, ফার্স্ট ক্লাস। কি সুন্দর তুমি চুলটা বেঁধে দিলে। ও তারামাসি না খুব পচা, ওর কাছে আমি চুল বাঁধবো না, শুধু চুল ধরে টানে। এই টানবে কেন? তোমায় কত ভালোবাসে। ভালোবাসে না হাতি, আমি খুব ভালো করে জানি ও ইচ্ছে করে চুলটা টানে। আরে বাবা, ইচ্ছে করে কেন টানবে রাজু? বাঁধতে গিয়ে হয়তো লেগে গেছে। আচ্ছা, ওসব কথা বাদ দাও। আমাকে একটা কথা বলো তো, আমার আগে তোমার চুল এরকম ভাবে কে বেঁধে দিত? বাহ, গুড গার্ল, এই তো সবকিছু মনে পড়ে গেছে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো হলো যে মা চুল বেঁধে দিত আর দিদি টিফিন বানিয়ে দিত, রাইট? দিদি না, না না দিদি না, শাড়ি পরা কেউ। শাড়ি পরা মানে তোমার জেঠিমা, কাকিমা, পিসিমা, কেউ একজন মনে করো। ছুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। লাল ছুটি কাকাতুয়া ধরেছে যে বায়না। সুপার, কি সুন্দর গাও তুমি। আচ্ছা, এই গানটা তোমাকে কে শেখালো? কোথায় শিখলে?
মা যখন চুল বাঁধতো। রাজু, তোমার মায়ের নাম কি? চন্দু। চন্দু তো ডাক নাম রাজু। যেমন ধরো তোমার ভালো নাম কি? রাজেশ্বরী। তোমার ডাক নাম হলো রাজু। আমি জিজ্ঞেস করছি তোমার মায়ের ভালো নাম কি? কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। তোমার মায়ের নাম কি চান্দ্রেই? আরেকটা ধরো চন্দ্রিমা। চান্দ্রেই, চন্দ্রিমা। নিজেকে আবার গুছিয়ে নেবার চেষ্টা করছি আনন্দী। চেষ্টা করছি আবার আগের মতো হওয়ার। তা না হলে যে সবাই তোমাকে আমার থেকে দূরে করে দিতে চাইছে, তোমার জায়গায় অন্য কাউকে নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু সেটা আমি কখনো হতে দেব না। সেটা আমি হতে দিতে পারি না আনন্দী। আমাকে শক্ত হতে হবে। আমি শক্ত হব আর আনন্দী। থাকবে তো আমার পাশে, আমার শক্তি হয়ে, আমার সবটুকু হয়ে। কিরে অপু, কার চিঠি? জানি না, মেজদি ভাইয়ের নামে এসেছে। নন্দাকে খামে করে কে চিঠি পাঠালো? দেখ কার কাছ থেকে এসছে। কোনো উকিলের চিঠি, শ্যামল খাসনবিশ। উকিল? তুই দেখি। বিক্রমী কিছু একটা পাঠিয়েছে মনে হচ্ছে। শিওর ও আবার কোনো নতুন অশান্তির প্ল্যান করছে। দেখে দাও না। On behalf of my client, Mr. Vikram Chatterjee, I wish to inform you. কিরে নন্দা, কার চিঠি কে পাঠিয়েছে? বিক্রম পাঠিয়েছে, বিক্রম পাঠিয়েছে বাবা। বিক্রম কি নেই কাস্টডি চাইছে। কি বলছিস কি তুই? দেখ না ওখানে আর কি লেখা আছে, দেখ। ওর বক্তব্য যে গিনি যে আমার সঙ্গে আছে, গিনি আনসেফ আছে। ও বলছে যেহেতু আমি রোজগার করি না, সেই জন্যে আমি এখনো ডিপেন্ডেন্ট এবং আমি গিনির দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখি না। আরো কিছু জিনিস বলছে, আমি নাকি অন্য পুরুষদের সঙ্গে দৃষ্টিকটু সম্পর্ক রাখি এবং আমার মরাল ক্যারেক্টার নেই। রাজু, রাজু কি হলো? তোমার কষ্ট হচ্ছে? কি হচ্ছে বলো? রাজু কি হলো? কিছু মনে পড়ছে তোমার? আমার দিকে তাকাও, বলো আমাকে। ওইদিকে আমার স্কুল। তুমি ঠিক চিনতে পেরেছো? আমাকে স্কুলে নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে তো অবশ্যই যাব, কিন্তু তার আগে তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। আমি ওই রাস্তাটা দিয়ে গিয়ে দেখি যে ওখানে কোনো স্কুল আছে কি। যদি থাকে আমি তাহলে এসে তোমাকে নিয়ে যাচ্ছি, কিন্তু তুমি ততক্ষণ কিন্তু গাড়িতে গুড গার্ল হয়ে বসে থাকবে, প্রমিস? আর তুমি আইসক্রিম খাবে তো? না, আমি আর কিছু খাবো না। কেন, তোমার শরীর ঠিক লাগছে না? মাথা ব্যথা করছে না তো?
বেশ, তুমি বসো, আমি আসছি। হ্যাঁ, এই তো স্কুল। তার মানে এই রাস্তায় স্কুল আছে। রাজু কি তাহলে এই স্কুলেই পড়তো? দরজা তো বন্ধ দেখছি, একবার ভেতরে গিয়ে জিজ্ঞেস করব। কিন্তু ওর ব্যাপারে এরকম ভাবে জিজ্ঞেস করলে কেউ কিছু বলতে পারবে আদৌ? আচ্ছা, যদি ছবি দেখাই, ছবি দেখে যদি চিনতে পারে, পারবে কি চিনতে? পিসিমণি, গিনি আসেনি? না, তার মায়ের তাকে এখানে পাঠানোর মতো এখন মনের অবস্থা না। কেন, কি হয়েছে নন্দার? বিক্রম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করছে মেয়েটাকে। কি যে জাত ক্রোধ ওর নন্দার উপর ভগবান জানে। একেবারে সুস্থির থাকতে দিচ্ছে না মেয়েটাকে। কেন, কি করেছে আবার বিক্রম? পিসিমণি, আমি কিন্তু বলে দিলাম, এবার যদি বিক্রম বাড়াবাড়ি করে আমি কিন্তু নিজেই গিয়ে পুলিশে কমপ্লেন করে আসবো। ও কি বাচ্চাটাকে আবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে? হ্যাঁ, সে তো করছেই। এখন আবার রাস্তাঘাট থেকে কেড়ে করে নিচ্ছে না, সোজা আদালতে গিয়ে ও মামলা করেছে। বলছে নন্দা চাকরি বাকরি করে না, কোনো রোজগার পাতি নেই, ভাইয়ের কাছে থাকে, ওখানে থেকে কি করে মেয়েকে মানুষ করবে। আর ভাই যদি কাল বলে ওদের দেখবে না, দায়িত্ব নেবে না, তখন নন্দা কোথায় যাবে? কি আশ্চর্য, এরকম বললেই হলো নাকি? নন্দার রোজগার নেই বলে তার মেয়েটাকে ওরকম একটা জল্লাদের হাতে তুলে দেবে কোর্ট? বললেই মানবো নাকি? আমি এক্ষুনি নন্দাকে ফোন করব। তুমি এক কাজ করো, নন্দাকে ফোন করে বলো যাতে এসব ব্যাপারেও একদম চিন্তা না করে, না ঘাবড়ায়। আমি শহরের সেরা উকিলকে অ্যাপয়েন্ট করব, যে করে হোক বিক্রমকে জেলে ঢুকিয়ে ছাড়বে। ইচ্ছে মতো একটা ভুলভাল কেস করলে কি হয়ে গেল নাকি? বাচ্চাটাকে মায়ের কাছ থেকে তুলে বাবার কাছে দিয়ে দেবে, এটা আমরা কি মেনে নেবো নাকি? আরো অনেক কিছু লিখেছে ও নোটিসে, খুব খারাপ খারাপ কথা কি বলেছে? বলেছে ওর চরিত্র নিয়ে। বলেছে ও এমন একজন চরিত্রহীন মা যে অন্য পুরুষের সঙ্গে সারা দিন রাত ঘুরে বেড়ায়, আর যেখানে সেখানে যা, কি বলবো বলতো? তুই তো জানিস বিক্রম কি ধরনের কথাবার্তা বলে। একবার তুই ভাব, সেদিন যে কথাগুলো বলেছিলাম, একবার ভেবে দেখ বাবা। তাতে তোর, গিনি, নন্দা তিনজনের জীবনই সামলানো যাবে, এরকম ছন্ন ছাড়া হয়ে যাবে না। বিক্রমের ভয়ে নন্দাটা বেচারি কিরকম যেন কুকড়ে আছে সব সময়। আচ্ছা পিসিমণি, তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? বিয়েটা কখনো আলটিমেট সলিউশন হতে পারে না। কোনো সমস্যার সমাধান কিন্তু বিয়ে নয়। আর নন্দার দিকে আঙুল তুললো বলে মেয়েটাকে আবার বিয়ে করতে হবে? কোথাকার নিয়ম এটা বলো তো? নন্দা লড়বে, নিজের জোরে লড়বে, আমরা সবসময় নন্দার পাশে থাকবো। আর এর মধ্যে যদি বিক্রম প্রুফ করে দেয় যে ও ভালো বাবা হতে পারবে, যদি ও প্রুফ করে যে ও অনেক বেশি রোজগার করছে, ও মেয়েটাকে মানুষ করতে পারবে, তাহলে তো পুরো কেসটা ওর দিকে চলে যাবে রে। আর বিক্রম কি করতে পারে না পারে আমাদের থেকে বেশি তো কেউ জানে না। আমি আবারও বলছি পিসিমণি, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। তুমি যেটা বললে একবার ভেবে দেখো তো, নন্দার কাছে কতটা অপমানের। আর একটা মেয়ে হয়ে তুমি কি করে এরকম সোসাইটির রিগ্রেসিভ দিকটাকে মেনে নিচ্ছ বলো তো? কি করে এটার সামনে তুমি সারেন্ডার করছো? কি করব বলতে পারিস? আমাদের সমাজটাই তো এরকম। তুই তো একদিনে সেটাকে বদলাতে পারবি না। তুই যদি নাও চাস, এই পোড়ামুখী সমাজেই আমাদের বাস করতে হবে। আমি মানি না এসব। আমি নন্দার পাশে থাকবো। দেখি কোর্টে ওর দিকে কে আঙুল তোলে, আমি ওর হাতটাই ভেঙে দেবো। কিন্তু পিসিমণি, আমি তোমাকে আবার বলছি, তুমি আমাকে বারবার বলতে না আমাকে আর একটা বিয়ে করতে, যাতে আমি নিজের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারি। এ দেখো, আমি চেষ্টা করছি নিজের জোরে আবার স্বাভাবিক হওয়ার, নিজের স্বাভাবিক জীবনে ফেরার। কিন্তু প্লিজ এই কথাটা আমাকে বারবার বলো না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। তুমি এখানে দাঁড়িয়ে কি করছিলে তুমি? আমার নামে দাদাভাইকে নালিশ করছিলে, আমি তোমায় জ্বালাই? না না না, আমি তো তেমন কিছু বলি। মিথ্যে কথা বলবে না। আমি শুনেছি তুমি দাদাভাইকে বলছিলে আমি নাকি তোমাকে জ্বালাই। আচ্ছা রাজু, ওসব পরে হবে, তুমি আমার কাছে এসো। এসো দেখি, বসো এখানে, এসো। ব্যাপারটা কি? রাজেশ্বরীর মুখ এরকম কেন?
আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবে? আমি তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো? তোমার সব কে বলেছে? তুমি তো বললে তারা মাসিকে। আমি কি বলেছি রাজু? তুমি তারা মাসিকে বললে যে তুমি ওই স্কুলে যাবে। ওই স্কুলে কি আমার বাড়ির ঠিকানা পাওয়া যাবে? না না, সেটা তো গিয়ে দেখতে হবে, আমি এখনো জানি না। স্কুলে গিয়ে তারপর দেখবো। ঠিকানা না পেলেই ভালো হবে। রাজু, এটা কি ধরনের কথাবার্তা? তুমি চাও না বাড়িতে যেতে? জানি না, ঠিকানা পেলে তো তুমি আমাকে ওখানে পাঠিয়ে দেবে। আচ্ছা, তুমি এরকম ভাবে কেন বলছো? তুমি চাও না তোমার বাড়ির লোক তোমাকে খুঁজে পাক? চাই, আমি চাই, কিন্তু কিন্তু ওরা কেমন হবে? ওরা খুব ভালো হবে, নইলে তাদের বাড়িতে এরকম একটা ভালো মেয়ে হয়? আমি ভালো মেয়ে? নয়তো কে বলবে? কে? কেউ একটা কিছু বলে দেখুক না, মেয়েরে না করে ফাটিয়ে দেবো। আমি যদি ওখানে চলে যাই, তুমি থাকবে না? ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। হ্যাঁ, আমি হয়তো থাকবো না, দেখি একবার এদিকে। কিন্তু আমি তো রোজ যাব তোমার বাড়িতে, তোমার সঙ্গে গল্প করব, দেখা করব। কিন্তু আমার নিজের তো একটা ভয় আছে। কি ভয়? না, ভয়টা হলো গিয়ে তারপর দেখবো তুমি তোমার বাড়িতে চলে গেলে আর নিজের লোকজনকে পেয়ে আমাকে হয়তো আর চিনতে পারলে না, তখন আমি কি করব? আমি যদি ওটা চিনতে না পারি? তাতে কি হয়েছে? ওরা তোমাকে ঠিক চিনে নেবে, আর দেখবে ওদের সাথে থাকতে থাকতে তোমার সব কিছু মনে পড়ে যাবে। না, আমি যাব না। আমি কোথাও যাব না, আমি যাবই না, আমি কোথাও যাব না, আমি যাব না, যাব না, আমি যাব না। হ্যাঁ বলো অনুভবদা। যে যে জায়গাগুলো তোমাকে অ্যাপ্লাই করতে বলেছিলাম করেছো? হ্যাঁ ওইগুলোই করছিলাম, ওই কাজটা নিয়ে বসেছিলাম, সব নোট ডাউন করছি। কাল আর পরশু কয়েকটা ওয়াক ইন ইন্টারভিউ আছে, ওখানেই যাব। বাহ, খুব ভালো খবর। না না, যাও, গিয়ে ইন্টারভিউ দিয়ে এসো। ঠিক কোথাও না কোথাও একটা চাকরি পেয়ে যাবে তুমি। আর যদি অগত্যা কোথাও কিছু না হয় তাহলে আমাদের হসপিটালে ডেস্ক জব পেয়ে যাবে, আমি বলে রাখবো। না অনুভবদা, সেটা আমি নিতে পারবো না। কেন? কেন করবে না? না অনুভবদা, আমি যদি তোমার ওই হসপিটালের চাকরিটা নিই তাহলে বিক্রম কোর্টে দাঁড়িয়ে সেটার অ্যাডভান্টেজ নিতে ছাড়বে না। ও ফর শিওর এই ব্যাপারটা নিয়ে নোংরা নোংরা কথা বলবে, আর সেটা আমি হতে দেবো না। কথাটা ভুল না। বিক্রম সত্যি খুব বাড়াবাড়ি শুরু করেছে, এবার মনে হয় ওর মৃত্যু আমার হাতেই হবে। যাকে তুমি এসব নিয়ে চিন্তা করো না, ঠিক কোথাও না কোথাও চাকরি পেয়ে যাবে তুমি। তুমি যথেষ্ট স্মার্ট মেয়ে, ঠিক কিছু না কিছু চাকরি জুটে যাবে। আর হ্যাঁ, কাল সকালে কিন্তু মনে করে লয়ার মিস্টার বিশ্বাসের সঙ্গে দেখা করো। হ্যাঁ হ্যাঁ, ওখানেও যাব। আচ্ছা নন্দা, তোমার কি মনে হয় বিক্রম কি প্রমাণ দেখাবে বলেছে? মানে কি ছবি প্রডিউস করবে ও? জানি না অনুভবদা, বিক্রম যেরকম ভয়ঙ্কর লোক, ও যা খুশি করতে পারে। অত চিন্তা করো না, কোনো ভয় নেই। বিক্রম এবার এমন কিছু করতে পারবে না। এখন শুতে যাও, গুড নাইট। গুড নাইট। ये तो सिर्फ ट्रेलर है। You're disgusting, বিক্রম। সাংঘাতিক তুমি। ছুটি দেবে তুমি আমাকে?
বুঝলাম। তা ডক্টর মৈত্র সম্পর্কে আপনার জামাইবাবু হন বললেন, তাই তো? আর আপনার দিদি মারা গেছেন। হ্যাঁ, বেশি দিন হয়নি। আচ্ছা, তাহলে আপনি বলতে চান যে আপনার সঙ্গে আপনার জামাইবাবুর সত্যি এরকম কোনো সম্পর্ক নেই? না মিস্টার বিশ্বাস, আর আমি তো বললাম আপনাকে, আমার দিদির এরম হঠাৎ করে চলে যাওয়াটা আমরা কেউ মেনে নিতে পারিনি। আর অনুভবদা তো নয়, অনুভবদা ভীষণভাবে ডিস্টার্ব হয়ে গেছে আর অ্যালকোহলিকও হয়ে পড়েছিল। শুধুমাত্র আমার মেয়ের সঙ্গে থাকলে একটু ঠিক থাকে, না হলে সেদিন হঠাৎ করে পুরো নেশাগ্রস্ত অবস্থায় আমাদের গাড়ির সামনে এসে পড়ে। আমি আমার মেয়েকে ডক্টর কাছে নিয়ে গিয়েছিলাম আর হঠাৎ করে ওরকম একটা ঘটনা ঘটে। তো অবভিয়াসলি আমি গাড়ির থেকে নেমে অনুভবদাকে হেল্প করার চেষ্টা করেছি, অনুভবদাকে ধরে গাড়িতে তুলেছি। আর এই স্বাভাবিক সিচুয়েশনটাকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে, এমনভাবে ছবিগুলো তোলা হয়েছে যেন মনে হচ্ছে পুরো অন্য একটা ব্যাপার। একটা মানুষ বিপদে পড়েছিল, তাকে হেল্প করেছি, সেটা কি স্বাভাবিক নয়? হ্যাঁ, সেটা হয়তো স্বাভাবিক মিসেস চ্যাটার্জি। আমার ডিভোর্স হয়ে গেছে মিস্টার বিশ্বাস, আমাকে নন্দিনী বলতে পারেন, মিসেস চ্যাটার্জি বলবেন। ফাইন নন্দিনী, আমি ব্যাপারটা পুরোপুরি বিশ্বাস করলাম, কিন্তু এই ছবি বা এরকম একাধিক ছবি বিক্রম চ্যাটার্জি যখন কোর্টে পেশ করবেন তখন কিন্তু ব্যাপারটা তো ইজি হবে না। জাজকে এটা বিশ্বাস করানো মুশকিল হবে যে আপনাদের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, আমি যদি এটা ধরেও নিই যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে হাইপোথেটিক্যালি, কিন্তু তা সত্ত্বেও কি বিক্রম আমার মেয়ের কাস্টাডি পেয়ে যেতে পারে? বলুন। এক্ষেত্রে আপনাদের যদি বিয়েটা হয়ে যেত তাহলে কিন্তু কেসের ক্ষেত্রে অনেকটা সুবিধা হতো। না মানে সেক্ষেত্রে বিক্রম চ্যাটার্জির কেসটা খুব একটা দাঁড়াতো না। গার্জিয়ান হিসাবে বিক্রম চ্যাটার্জির সঙ্গে অনুভব মৈত্রের কোনো কম্পারিজনই নেই। আপনি আপনি কাস্টডিটা পেয়ে যেতেন। এবার লড়াই শুরু মা, নিজের গিনিটাকে নিজের কাছে রাখার লড়াই। আমি একটা প্রস্তাব নিয়ে আপনাদের কাছে এসেছি। কি প্রস্তাব? বলছি, আমাদের অনুভবের জীবনটা একেবারে শূন্য হয়ে গেছে। ও তো আনন্দী বলতে পাগল ছিল, আর এখন ও আবার নতুন করে বাঁচতে শিখেছে। গিনির আদরে ভালোবাসায় ও যেন একটা নতুন জীবন পেয়েছে। আমার ছেলেটাও গিনিকে বড্ড ভালোবেসে ফেলেছে, আর ধীরে ধীরে নন্দা অনুভব এরাও খুব বন্ধু হয়ে উঠেছে। হ্যাঁ আমি জানি, সবই দেখতে পাই। আপনি ঠিক কি বলতে চাইছেন একটু স্পষ্ট করে বলবেন? না, আমি ভাবছিলাম কি, যদি কোনোভাবে ওরা দুজনে এক হয়ে যায় তবে ওরাও তো ভালো থাকে, আর আমরা আমাদের ছেলে মেয়ে দুটোকে ভালো থাকতে দেখে একটু আনন্দ পাই। একদিন না একদিন নন্দা অনুভব সবাইকে জীবনটা নিয়ে ভাবতেই হবে, ওদের নতুন করে এগিয়ে যেতেই হবে। সেটা যদি ওরা দুজনে একসাথে মিলে করে তাহলে ক্ষতিটা কি? আসলে আমরাও যে এরকমটা ভাবিনি তা নয়, কিন্তু দিদি ভাই, অনুভব আনন্দীর সঙ্গে যা করেছিল এসব করেছিল বলেই তো আজকে এই দিনটা এলো, তাই না? এত কিছু আমাদের দেখতে হলো, তাই না? আমি জানি আপনার এই কথাগুলো শুনতে ভালো লাগবে না, কিন্তু এইটাই সত্যি। মানছি তো, আমার ছেলের অন্যায় আমি সত্যি মানি। মানে ও যা করেছে তার তো সত্যি কোনো ক্ষমা নেই। এইটাই আমার বক্তব্য। আজ আপনি আমার কাছে নন্দা আর অনুভবের বিয়ের প্রস্তাব নিয়ে এলেন এবং ভাবলেন যে আমি হাসি মুখে রাজি হয়ে যাব আমার আরেক মেয়েকে অনুভবের হাতে তুলে দিতে। কিন্তু অনুভব সৌনককে নিয়ে আনন্দীকে কি খারাপ কথাই না বলেছে, ওকে সন্দেহ করেছে অনুভব। আর আমার আনন্দী যখন অনুভব অসুস্থ ছিল তখন ওকে সেবা করে, ওকে দিনের পর দিন সেবা করে ওকে সুস্থ করে তুলেছে।
আপনাদের বাড়িতে থেকে গেছে, অনুভবের দুর্ব্যবহার সহ্য করে ওই বাড়িতেও থেকে গেছে, কাউকে তোয়াক্কা করেনি, ওর পৃথিবীর লোককে তোয়াক্কা করেনি, বাড়ির লোককে কাউকে তোয়াক্কা করেনি, ও থেকে গেছে। কিন্তু অনুভব কি করেছে? ও কোনোদিন আনন্দীকে সুখ দিয়েছে, আমার মেয়েটাকে সুখ দিয়েছে? না, দেয়নি। ওকে শুধু সন্দেহ করে গেছে, সৌনককে নিয়ে সন্দেহ করেছে, ওকে ডিভোর্স পর্যন্ত দিতে চেয়েছে। এত কিছু না করলে হয়তো আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। আর আপনি আমার কাছে চাইছেন যে আমি আমার আরেক মেয়েকে ওই অনুভবের কাছে পাঠাই? আমি পারবো না দিদি, আমাকে ক্ষমা করবেন, আমি পারবো না। হ্যাঁ, আমি জানি আমার নন্দা অনেক অন্যায় করেছে, অনেক ভুল করেছে। ও সেই ভুলের দায়ও এখনো বয়ে বেড়াচ্ছে, বিক্রম ওর ঘাড় থেকে এখনো নাবেনি। তা বলে আমি আমার মেয়েকে অনুভবের কাছে আবার নতুন করে ভুল করার জন্য পাঠাতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করবেন। দিদি, দিদি আমি বলছি, অনুভব কিন্তু গিনিকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আমি তো দেখছি সেটা। গিনির সঙ্গে থাকলে ও একেবারে অন্য মানুষ হয়ে যায়। ও সব নেশার জিনিস ফেলে দিয়েছে, বিশ্বাস করুন। গিনির মুখের দিকে তাকিয়ে আবার হসপিটালে যেতে শুরু করেছে। যে একদিন বলেছিল যে আর কোনোদিন হসপিটালে যাবে না, সে আবার নতুন করে সবকিছু শুরু করেছে। ও চেষ্টা করছে দিদি, আর একবার ভেবে দেখুন, দয়া করে প্লিজ। লেখা, তুমিও নন্দার সঙ্গে কথা বলে দেখো। আমরা দুদিক থেকে ওদের দুজনের সাথে কথা বলি। আর দিদি, আপনি না চাইলে কিন্তু কিছুই হবে না, আপনি তো মা। পিসিমণি, কখন এলে তুমি? গিনিটাকে ঘুম পাড়াচ্ছিলাম, বুঝতে পারিনি। বেলের আওয়াজ শুনেছি অবশ্য। এই একটু আগে এলাম। হঠাৎ করে তুমি এলে, বলবে কিছু? দিদি একটা প্রস্তাব নিয়ে এসেছেন, আমরা সকলেই তাতে রাজি। সেই প্রস্তাবের বিষয়ে আমি তোমার সঙ্গে একটু কথা বলবো। কাকিমণি, এটা কি ওই কথাটাই যেটা তুমি আমাকে বলেছিলে? হ্যাঁ রে, আমার যে কথাটা মনে হয়েছিল সেটা মিথিদিরও মনে হয়েছে। ইনফ্যাক্ট আমাদের সবারই মনে হয় যে তোর আর অনুভবের পুরনো সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে জীবনটা শুরু করা উচিত। পিসিমণি, তুমি কি এই প্রস্তাবটা অনুভবদাকে জানিয়েছো? অনুভবদা রাজি এই প্রস্তাবে? না, সে তোমার মতোই রাজি নয়। তবে তাকেও আজকে আমি ডেকেছি, তার সাথেও আমরা আজকে সবাই কথা বলবো। মানে? দোহাই তোমার, আমাকে দিয়ে অপরাধটা করিও না প্লিজ। নন্দা, অনুভব প্লিজ, তুই আমার কথাটা শোনার চেষ্টা কর। আমার কথাটা শোনার পর তারপর তুই তো ডিসিশন নিবি। প্লিজ প্লিজ লিসেন টু আস। ওকে কিচ্ছু বলিস না সৌনক, কিচ্ছু বলিস না তোর বন্ধুকে। ও কারোর কথা শুনবে না, ও কারোর জন্য কোনো উপকার করবে না। ও চিরকাল নিজের কথা ভেবে এসছে, নিজের টুকুই করবে চিরকাল। ঠিক বলেছো পিসিমণি, তুমি একদম ঠিক কথা বলেছো। কারো উপকার করার জন্য, কাউকে উদ্ধার করার জন্য আমি তাকে বিয়ে করতে পারবো না। আর আজকের যুগে দাঁড়িয়ে এই কথাটা বলতে আমার নিজের লজ্জা লাগছে পিসিমণি। আর এই কথাটা বলা শুধু একটা মেয়েকে নয়, গোটা মেয়ে জাতিকে অপমান করা। একটা মেয়ে লগ্নভ্রষ্টা হবে বলে তাকে উপকার করার জন্য, তাকে উদ্ধার করার জন্য ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ছেলেটা তাকে বিয়ে করবে, তাকে তোমরা মহত্ব বলতে পারো, কিন্তু আমি সেটা বলতে পারবো না। নন্দা যথেষ্ট এবল মেয়ে, ওর নিজের যথেষ্ট ক্ষমতা আছে নিজের যে লড়াই লড়ার। আর সেই লড়াই জেতার জন্য তার কোনো অনুভব মিত্র দরকার হবে না। এই কথাটা বলে তোমরা নন্দাকে অপমান করছো। আমি নন্দাকে অন্যভাবে হেল্প করতে পারি। আমি তাকে চাকরির জন্য প্রিপেয়ার করতে পারি, তাকে তার জন্য খোঁজ নিতে পারি যদি কোনো ট্রেনিং সে নিতে পারে। আমি তাকে বিভিন্ন রকম কন্ট্যাক্টস দিতে পারি। কিন্তু তা বলে নন্দাকে উদ্ধার করার জন্য আমি তাকে বিয়ে করবো, এই কথাটা বলতে এরকম ভাবে অপমান করার কোনো অধিকার নেই তোমাদের।
আনন্দী থাকলে সবকিছু ঠিকঠাক থাকতো, এত কিছু গোলমালই হতো না। আসলে পৃথিবীতে এমন কিছু মানুষ থাকেই যারা সবকিছু জুড়ে রাখে, সম্পর্ক, ফ্যামিলি, সবকিছুর ব্যাকবোন সেই মানুষটাই হয়। আনন্দী তেমনই একটা মানুষ ছিল, যে নিজের হাতে সবকিছু জুড়ে রাখতো, সবাইকে এক করে রাখতে পারত। আর আমাকে দেখো, কিছুই পারলাম না। ভালোবাসার দাম দিতে পারলাম না, ভালোবাসার কোনো মানুষকেও আমি ধরে রাখতে পারলাম না। যাকে ধরে রাখতে চাইলাম, আঁকড়ে ধরে রাখলাম, সেই হাত ফসকে বেরিয়ে গেল। কাউকে রাখতে পারলাম না। তোর ভালোবাসার আর একজন আছে রে অনুভব, তাকে তুই আঁকড়ে ধরে রাখতে পারিস। গিনি, তাকে আর হাতছাড়া করিস না রে। ওই শিশুটার মুখের দিকে তাকিয়ে তোর আপোষটা করে ফেল বাবা। নন্দা, তুমি কি পারবে আমায় মেনে নিতে গিনির জন্য? অনুভব, নে সিঁদুরটা পরিয়ে দে। দিদি, রাজু! আনন্দী, 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 কোথায় ছিলে তুমি? আনন্দী, চোখ খোলো। আনন্দী, 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 কোথায় ছিলে বলো? আনন্দী, এই এতগুলো দিনও আপনার কাছে ছিল, অথচ আপনি আজকে এলেন। আজকে আপনার সময় হলো ওকে নিয়ে আসার। এর আগে আসেননি কেন? এতদিন কি করছিলেন? ডক্টর মৈত্র, আপনি একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। আপনার ওয়াইফের সমস্ত মেমোরি চলে গিয়েছিল। মাথায় আঘাত পেলে অনেক সময় এরকম হয়। ও দুর্গাপুরে একটা হসপিটালে অ্যাডমিটেড ছিল, আর ওকে দেখেই আমার মনে হয়েছিল যে ও কলকাতার, তাই আমি ওকে কলকাতায় নিয়ে আসি। তাহলে এতদিন ধরে আপনি খোঁজ করেননি কেন? মেয়েটার বাড়ি কোথায়, ও কোথা থেকে এসছে? অনুভব, কন্ট্রোল ইয়োরসেলফ। এভাবে কেন কথা বলছো? নিশ্চয়ই উনি খুঁজেছেন। কন্ট্রোল? হাউ ক্যান আই কন্ট্রোল মাইসেলফ? কি করে বাবা? সব শেষ হয়ে গেল। আপনাদের সকলের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি,
আপনারা প্লিজ রাজুর জ্ঞান ফিরলে এরকমভাবে চেঁচামেচি করবেন, আর আপনারা এতজন মিলে প্লিজ থাকবেন। আর যদিও স্মৃতি ফিরে না আসে, তাহলে হঠাৎ করে এতজন অপরিচিত মানুষজনকে দেখলে ও হয়তো আরো নার্ভাস ফিল করবে। আর ডক্টর মৈত্র, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। আমি যে ওর বাড়ির লোকজনকে খোঁজাখুঁজির চেষ্টা করিনি, এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। দুর্গাপুরে থাকতেই কাগজে পুলিশ ছবি সমেত ইনসার্শন দিয়েছিল, হয়তো আপনাদের নজরে এড়িয়ে গেছে, বা হয়তো মাথায় ব্যান্ডেজ সমেত ছবি ছিল, তাই জন্য চিনতে পারেনি আপনার। রাজু, রাজু শুনতে পাচ্ছ আমার কথা? এই দেখো, আমার দিকে তাকাও, দেখো আমি আছি এখানে। দিদি, দিদি, আনন্দি, আমি কোথায় সিদ্ধার্থ? আমি কোথায়? রাজু, এই তো আমি আছি এখানে। আচ্ছা, তুমি তুমি এদের কাউকে চিনতে পারছো কি? একবার দেখো সবাইকে ভালো করে, বলো না চিনতে পারছো? চিনতে পারছি না, আমি চিনতে পারছি না। রাজু, একটু ভালো করে দেখো, সকলের দিকে একবার তাকাও। দিদি এইদিকে দেখ, দিদি এইদিকে, আমি নন্দা, এই তোর গিনি, তোর গিনি দিদি, তুই নাম দিয়েছিলি। দিদি দেখ না, তুই চিনতে পারছিস না? তোমার মনে নেই আনন্দি, তুমি আমি একসঙ্গে মন্দিরে যাওয়ার কথা ছিল আমাদের সন্তানের মঙ্গল কামনার জন্য। তুমি বলেছিলে মন্দিরে যাবে, আমি বলেছিলাম আমি তোমার সঙ্গে যাব। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি আসছিলে। আর তার আনন্দি, আনন্দি, সিদ্ধার্থ, আমি ডক্টর মৈত্র, আমি তো আপনাকে বলছি, রিকোয়েস্ট করছি, এরকম করবেন না। কোনো একটা ট্রমার মধ্যে আছে। এরা কারা? সকলে এরকম কেন করছে? সিদ্ধার্থ, আমি বাড়ি যাব, আমাকে তোমার সঙ্গে বাড়ি নিয়ে চলো। আমি 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 বাড়ি যাব, আমি থাকবো না এখানে। রাজু, এরা তো সকলে তোমার বাড়ির লোক, তোমার তোমার হাজবেন্ড, তোমার ভাই বোন সবাই। আমি বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে চলো, আমি বাড়ি যাব। দিদি, এটাই তোর বাড়ি বাবা, প্লিজ বোঝ, এটাই তোর বাড়ি, এটাই তোর সংসার। সিদ্ধার্থ, এরা ছেলে দ্বারা এরকম কেন বলছো? আমি চিনি না, আমি কাউকে চিনি না, আমি বাড়ি যাব। সিদ্ধার্থ, আমি বাড়ি যাব, আমি তোমার সঙ্গে যাব। রাজুকে বাড়ি নিয়ে যেতে হবে, ও খুব ট্রমাটাইজড হয়ে আছে। আমি বরং কাল ওকে নিয়ে আসবো। ও আমাদের সঙ্গে থাকলে আমরা তাকে সব কথা মনে করাতে পারবো। ওকে প্লিজ এখান থেকে নিয়ে যাবেন না। কিন্তু ডক্টর মৈত্র, আপনি তো সরি টু সে, আপনি আজকেই বিয়ে করেছিলেন। রাজু এইভাবে। ডক্টর সিদ্ধার্থ, আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না। আপনি আজ এখানে যেটা দেখেছেন, এটার কোনো গুরুত্ব নেই, কোনো মানে নেই। সেটার দায়িত্ব আমি নিচ্ছি। এটা দিদিরই বাড়ি, এটা দিদির সংসার, দিদিরই থাকবে, আমি কথা দিচ্ছি। না, আমার মেয়ে আমার কাছেই থাকবে। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, আমাকে নিয়ে চলো এখান থেকে, আমাকে নিয়ে চলো। রাজু, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। তোমার সাথে আমার কি কথা হয়েছিল মনে আছে তোমার? তুমি বলেছিলে তুমি সব ভুলে গেছো, তোমার কাউকে মনে নেই। কিন্তু দেখো, এরাই তো তোমার পরিবার, এদের সঙ্গে তুমি বড় হয়েছো রাজু। আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে আমি বাড়ি নিয়ে যাব, তোমার সবটা মনে করানোর চেষ্টা করব, আর তুমি তাতে আমাকে হেল্প করবে, মনে আছে? হেল্প মানে কি রাজু? হেল্প মানে সাহায্য। তাহলে তোমাকে তো ঠিক করতে হবে যে তুমি কার সাথে থাকতে চাও। আমি তোমার কাছে থাকবো, তোমার কাছে। ওই দেখো, আমি তো রোজ আসবোই, তাই না? আমি রোজ আসবো, আমি রোজ এসে তোমার সঙ্গে দেখা করব, অনেক গল্প করব। তোমাকে এখন থেকে নয় ওনার কাছে, নয় ওনার কাছে থাকতে হবে। তাহলেই তোমার সব পুরনো কথা মনে পড়বে, তোমার স্মৃতি তুমি ফেরত পাবে। এবার তুমি ডিসাইড করো তুমি কার কাছে থাকবে, ওকে?
আনন্দি প্লিজ, আনন্দি আমার কথা শোনো। তুমি প্লিজ এরকমভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো। আমি তোমাকে এরকমভাবে যেতে দিতে পারি না। আমি অনেক কাল তোমার জন্য অপেক্ষা করেছিলাম আনন্দি, প্লিজ তুমি চেও না। আনন্দি আমি দিদির সঙ্গে যাব, আমি দিদির সঙ্গে যাব। এটা হয় না নন্দা, তুমি কোথায় যাবে? তোমার বিয়ে হয়ে গেছে, এটাই এখন তোমার বাড়ি। আমি 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 এই বিয়ে মানি না, কোনো বিয়ে হয়নি পিসিমণি, প্লিজ প্লিজ এরকম করো না। আমি এখানে থাকতে পারবো না, দিদি ফিরে এসে গেছে, আমি কোনো অধিকার এখানে থাকবো? এটা 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 আমার জায়গা নয় দিদি, দিদি এটা আমার জায়গা নয়, এটা তোর জায়গা, তুই এখানে থাকবি। দিদি এসে গেছে পিসিমণি, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারবো না। প্লিজ নন্দা, তুমি আর এইসব নিয়ে নতুন করে কোনো কমপ্লিকেশন ক্রিয়েট করো। শোনো শোনো, যাতে কমপ্লিকেশন ক্রিয়েট না হয় আমি সেই জন্যই এটা করছি। আমি 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 নিজের রেজিস্ট্রারের সঙ্গে কথা বলবো দিদি, আমি নিজের রেজিস্ট্রারের সঙ্গে কথা বলবো, প্লিজ শোন। আমি ওনাকে বোঝাবো আজকে এখানে যেটা ঘটেছে সেটা যেন আইনের চোখে গ্রাহ্য না হয়। আমি ওনাকে বলবো সব পেপারস ডিস্ট্রয় করে দিতে, আমি নিজে বলবো। আইনের কাগজকে এভাবে মিথ্যে বলে ফেলে দেওয়া যায় না নন্দা। তুমি এটা ওকে কি করছো তুমি? নন্দা এ কি নন্দা, তুই কি করছিস? সিঁদুরটা মুছছিস কেন তুই? হ্যাঁ কাকিমণি, এই সিঁদুরের কোনো মানে নেই আমার কাছে, কোনো মানে নেই। আমি বলছি তো আমি বিয়ে মানি না। পিসিমণি তুমি আমাকে জোর করো না, প্লিজ প্লিজ আমাকে জোর করো না। এরকম করো না নন্দা, এরকম করো না প্লিজ। না পিসিমণি, না, আমি পারবো না এটা করতে, আমি পারবো না। মস্ত বড় ভুল হচ্ছে, মস্ত বড় অন্যায় করছি আমরা, এটা করো না, আমাকে জোর করো না। আমি এখন দিদির সঙ্গে ফিরে যাই, আমি দিদির সঙ্গে ফিরে যেতে চাই পিসিমণি, এখন ওই বাড়িতেই থাকতে চাই আমি, প্লিজ বোঝো। আমি দিদির স্মৃতি ফেরাতে হেল্প করতে চাই, আমি জানি আমি পারবো, আমি তো স্মৃতি ফিরিয়ে দেবো দিদি। কি পাগলামো করছো তুমি নন্দা? দিদি দিদি আপনি প্লিজ বুঝিয়ে বলুন ওকে, ও কিন্তু এরকম করতে পারে না। নন্দা প্লিজ, তুমি শান্ত হও। তুমি তো একটা রেশনাল মেয়ে। এই মুহূর্তে তোমার বোঝা দরকার তোমার প্রায়োরিটিটা কি। এই পাগলামি করলে চলবে না। দেখো, আমাদের এই মুহূর্তের প্রায়োরিটি হলো আনন্দিত যাতে স্মৃতিটা ফিরে পায়, কিন্তু সেই প্রায়োরিটি পূরণ করতে গিয়ে তুমি নিজের আর গিনির জীবনটা রিস্কে ফেলতে পারো না। আমাদের জীবন এক থাকবে সৌনকদা, তুমি চিন্তা করো না। আমি সেই জন্যই দিদির কাছে ও বাড়িতে ফিরতে চাইছি। প্লিজ পিসিমণি, প্লিজ আটকেও না, আমাকে ফিরতে দাও বাড়িতে। কাম অন নন্দা, ট্রাই টু বি প্র্যাকটিক্যাল। কেন এন বোকার মতো কথা বলছো? বোকার মতো কথা বলছি না সৌনকদা, কেন বুঝতে পারছো না তোমরা সবাই? কেন তখন থেকে একই কথা বলছো? আমি এখানে থেকে গেলে দিদির সঙ্গে অন্যায় হবে, কেন এটা মানতে চাইছো না? আর একটা আইনি জটিলতা হবে। ঠিক আছে, আমি আইনি জটিলতাটা তাও হ্যান্ডেল করে নেব। আমি আজই উকিলের সঙ্গে কথা বলবো। আই এম শিওর ওনার কাছে কিছু না কিছু রাস্তা হবে এই পুরো সিচুয়েশনটা থেকে বেরোনো। কিন্তু আমি অনুভবটাকে এইভাবে রাখতে পারবো না। না, আমি আজ ডিভোর্স ফাইল করে দেবো। তোমার আমার তরফ থেকে কোনো সমস্যা হবে না। আজ যেটা ঘটে গেছে তো না জেনে ঘটে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে, অন্যায় করে ফেলেছি আমরা সবাই, আর এই ভুলটা আমাদেরকে শুধরাতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই সমস্ত কথাবার্তা পরে ভাবা যাবে, এসব নিয়ে আলোচনা পরে করা যাবে, অনেক সময় পড়ে থাকবে। এই মুহূর্তে আমার মনে হয় আনন্দির এখানে দাঁড়িয়ে থাকাটা উচিত নয়। ইনফ্যাক্ট আনন্দির এসব শোনা উচিত নয়। আন্টি, আপনি প্লিজ আনন্দিকে নিয়ে বাড়ি যান। আমি কথা দিচ্ছি তো, সিচুয়েশন উইল বি আন্ডার কন্ট্রোল, সব ঠিক হয়ে যাবে, সব। চল মা, চল। আন্টি চল। আনন্দি, আনন্দি, রাজু কাউকে চিনতে পারলো না কেন? আর যদি কাউকে চিনতে নাই পারে
তাহলে ডক্টর মৈত্রকে নিজের বোনের সিঁথিতে সিঁদুর পড়াতে দেখে অজ্ঞান হয়ে গেল কেন? না, কোনো হিসেবেই মিলছে না। নন্দা, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি বাইরে ঘরে শুচ্ছি। কি হয়ে গেল না অনুভবদা? হঠাৎ করে কি হয়ে গেল? আমি তো এসব কিছু ডিজার্ভ করি না। এগুলো আমার কিচ্ছু নয়। না, এই ঘর আমার না, এটা তোমার ঘর, এটা দিদির ঘর। কি করছি আমি এখানে? আমি এখানে থাকতে পারবো না, আমি এখানে থাকতে পারবো না। যা যা ঘটে গেল নন্দা, তার জন্য আমরা সবাই খুব শকে আছি। আমরা কেউ ভাবতে পারিনি যে এরকম কিছু একটা ঘটতে পারে। এরকম ঘটনা যে কারো জীবনে ঘটতে পারে সেটাই তো কল্পনা করতে পারিনি আমরা। তাই এরকম একটা পরিস্থিতিতে কে কিভাবে রিয়াক্ট করবে আমাদের কারো জানা নেই। তাই বলছি, তুমি একটু শান্ত হও। জানো দাদা, আমি না, আমি ভাবতাম যে হঠাৎ করে যেন করছে একটা হয়ে যায়, কোনো ম্যাজিক হয়ে যায়। দিদি হুট করে চলে এলো, জানি বোকা বোকা ভাবনা, কিন্তু ভাবতাম দিদি চলে আসুক, আমাদের বিয়েটাকে আটকে দিক। হলেও সেটা ফিরে এলো মানুষটা, কিন্তু শুধু কিছু মিনিটের জন্য, কিছু মিনিটের দেরির জন্য সবটা কিরকম কমপ্লিকেট হয়ে গেল। নন্দা, প্লিজ তুমি একটু শান্ত হও। দেখো, এখন এরকম পরিস্থিতিতে আমাদের পরের স্টেপগুলো একটু ভেবে চিন্তে নিতে হবে। তাই বলছি, তুমি এত চিন্তা করো না এখন। না অনুভবদা, আমি কালকে ডিভোর্স পেপারে সই করে দেবো। আমি কালই যাব, কথা বলবো, ডিভোর্স পেপারে সই করে দেবো। আমি নন্দা, এসব নিয়ে আমরা কালকে সকালেও কথা বলতে পারি। একটু শান্ত হও। অনুভবদা, আমার প্লিজ, আমি আর দেরি করতে চাই না। তুমি জানো অনুভবদা, আমি তো কোনোদিন তোমাদের মাঝখানে আসতে চাইনি। আমি আসতেই পারি না। আমি জানি নন্দা, তুমি প্লিজ একটু শান্ত হও। তুমি যেটা করতে চাইছো এটা বলে দিলে হয়ে যায় না। মুখের কথায় তো আর ডিভোর্স পেপার তৈরি হয়ে যায় না সঙ্গে সঙ্গে। এসব নিয়ে আমরা পরে আলোচনা করবো না? হতে পারে, এটা মেবি তুমি ঠিক কথা বলছো, কিন্তু অ্যাটলিস্ট কি চেষ্টা তো করবো, একবার কথা তো বলবো। আর হ্যাঁ, আমি ও বাড়িতে চলে যাব কালকে। ওকে, আমি তোমার সঙ্গে যাব। সে তুমি যেতে পারো, বাট আমি আর এখানে থাকবো না, আমি ও বাড়িতেই থাকবো। সে তুমি থাকো, আমি তোমাকে আটকাবো না, আমি জোরও করবো না। শুধু এটুকুই বলবো যে প্লিজ, যা যা ঘটে গেছে তার জন্য নিজেকে গিল্টি ভেবো না, প্লিজ। আয় দেখ কে এসেছে। চিনতে পারছিস? দেখ ভালো করে। এটা কে? আমার কিন্তু মনে হচ্ছে তুই সবটা বুঝতে পারছিস, আমাদের সবাইকে চিনতে পারছিস তুই। দিদি, তুই তাহলে কেন এরকম করছিস? আমরা তো সবাই তোর নিজের। দিদি
অনুভবটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। অনুভবটার সঙ্গে আমার বিয়েটা হয়েছে বলে এরকম করিস না, এই অভিনয়টা করিস না প্লিজ। আমার বিশ্বাস কর আমার কথা, আমরা জাস্ট একটা কম্প্রোমাইজ করেছি। বিক্রম আমাদেরকে ভীষণ হ্যারাস করছে। গিনিকে কেড়ে নিত বিক্রম আমার থেকে, আমার গিনিটাকে বাঁচানোর জন্য আমরা এই আপোষটা করেছি। দিদি, অনুভবটা তোর, আমি কোনোদিন কেড়ে নিতে চাই না অনুভবটাকে তোর থেকে, আই প্রমিস। সিদ্ধার্থ, তুমি আমাকে নিয়ে যাবে না? নিয়ে যাব তো, কিন্তু এখন না, পরে। আপনাকে না কালকেও একবার আসতে হবে। আসলে আমার মেয়েটার 6 মাসে মুখে ভাত হয়নি তো, তাই কালকে 8 মাসে মামা ভাত। আপনি প্লিজ আসবেন, তাহলে দিদিরও ভালো লাগবে। নিশ্চয়ই আসবো। কি? না না, বিয়ে হয়ে গেছে মানে? ইয়ার কি হচ্ছে নাকি? 5 দিন হলো বিয়ে হয়ে গেছে আর তুমি আমাকে এখন জানাচ্ছ? এই, কাল বাদে পরশু তো কোর্টের ডেট। অনুভব সেখানে গিয়ে বলবে যে বাচ্চার দায়িত্ব সে নিচ্ছে। তা আমি আর কেসটা জিতবো না, নদা সবটা জিতে যাবে। এই শোনো, এটা হতে দেওয়া যাবে না। এই রাখো রাখো রাখো, ফোনটা রাখো। অপদার্থ ইডিয়েট একটা। কালই আমি সবটা শেষ করব। এবার আমি নিজে হাতে সবটা শেষ করব। দেখেছিস গিনিকে কি মিষ্টি লাগছে, তাই না? ভালো নাম কি বলতো? ওর ভালো নাম আগমনী। তুই তো দিয়েছিলি, মনে পড়ছে? নে অপু, গিনিমাকে এবার একটু খাইয়ে দে। উলু দে তোরা। সারপ্রাইজ! এই কি হচ্ছে এটা? আমার মেয়ের অন্নপ্রাশন হচ্ছে আর আপনারা কেউ আমাকে ডাকলেন না। কি করছো তুমি এখানে? কি করছি? তুমি জানো না আমি কি করছি? না না, কি ব্যাপার? আমার মেয়ের অন্নপ্রাশন হচ্ছে, আমাকে ডাকলে না কেন তুমি? কি ভেবেছিলে পুরোটা আমার কাছে লুকিয়ে রাখবে? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে বিয়েটা সেরে নিলে, লুকিয়ে লুকিয়ে মেয়েটাকে নিয়ে পালিয়ে যাবে। বাহ! তুই আবার এসেছিস বিক্রম? কেন বারবার এসে বিরক্ত করছিস আমাদের? গিনির সঙ্গে এখন তোর আর কোনো সম্পর্ক নেই, বুঝতে পারছিস? সম্পর্ক নেই বললে তো হয় না অনুভব। তা গিনির গায়ে আমার রক্ত বইছে, সেটা মেটাবে কি করে? আমি গিনিকে আমার সাথে নিয়ে যাব, আজকেই নিয়ে যাবো। ওই মায়ের কাছে আমি রাখবো। তাই নাকি? তাই বিক্রম চ্যাটার্জি, নিয়ে যাবে বললেই কি নিয়ে যাওয়া যায়? অতই সহজ? আমি আমার মেয়েকে কোনো মতেই তোমার কাছে দেবো না। দেখি আনন্দে, তুমি বেঁচে আছো কি করে? স্ট্রেঞ্জ! আমি তোমাকে মারার পুরো ব্যবস্থা করেছিলাম, তুমি বেঁচে ফিরলে কি করে? বিক্রম, বিক্রম, তুমি আমার অ্যাক্সিডেন্ট করিয়েছিলে। তুমি অ্যাক্সিডেন্ট করিয়েছিলে। আনন্দে, কিরে কিরে, তোর তোর কি সব মনে পড়েছে? বল না, তোর তোর সব মনে পড়েছে? ইস, একটা ভুল করে ফেললাম।
হয়তো হয়তো আমি অ্যাক্সিডেন্টটা করেছিলাম, কিন্তু আমি যে অ্যাক্সিডেন্টটা করেছি সেটা প্রমাণ করবে কি করে? পারবে না। আরে আমি তো তোমাকে দেখে অবাক হচ্ছি এখন। সত্যি মাইরি, তোমার কিন্তু কই মাছের প্রাণ। হ্যাঁ, এত কসরত করলাম তোমাকে মারার জন্য, অথচ তুমি বেঁচে ফিরে এলে। বাহ 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 বাহ। কিন্তু তোমার কপালটা না সত্যি একদম সাথ দিচ্ছে না। এত কষ্ট করে তুমি বেঁচে ফিরে এলে, অথচ দেখো তোমার ওই বোন তোমার বরটাকে কেড়ে নিয়ে চলে গেল, ঠিক যেভাবে আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেছিল। খবরদার বিক্রম, একদমই কবি না। আর যদি এক পাও আনন্দের দিকে এগোচ্ছিস তাহলে তাহলে কি করবি তুই? হ্যাঁ, তুই কিচ্ছু করতে পারবি না। তুই অ্যাকচুয়ালি শেষ। তুই শেষ কেন হতে যাবি? তো তো বিশাল ব্যাপার, তাই না? বিশাল ব্যাপার, দুদিকে দুটো বউ। হ্যাঁ, সামলাচ্ছিস কি করে দুটোকে একসাথে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ বিক্রম। আর একটাও কথা বললে কিন্তু আমার কিছু করার থাকবে না, এবার আমার হাত উঠবে। ও, ভয় পাই না আমি। তুই তো আগেও হাত তুলেছিস, কি হবে? ম্যাক্সিমাম একটু রক্ত বেরোবে, কিচ্ছু হবে না। কিন্তু তোর এবার কি হবে? হ্যাঁ, আমি তো কোর্টে গিয়ে বলবো যে মিলর্ড, এই দেখুন এই ব্যাপার, আমার দুশ্চরিত্রা বউ নতুন করে বিয়ে করেছে যার সাথে সে বিবাহিত। কেসটা পুরো না ঘুরে যায়। তুই অনুভব, তুই মাথা ঠান্ডা কর প্লিজ। কুল প্লিজ। এই যে বিক্রম, তুমি ইমিডিয়েটলি এখান থেকে বেরিয়ে যাও প্লিজ। গেট দ্য হেল আউট অফ হিয়ার। আর শোনো, তোমার যা করার করো, গিয়ে কোর্টে যাবে, যাও। তুমি ওই বাচ্চার কাস্টাডি কোনোদিনই পাবে না। ইউ উইল নেভার গেট গিনি। কি হচ্ছে সব কিছুই বুঝতে পারছি না, কিন্তু এই বিক্রম ছেলেটা তো সুবিধের নয়। আমি এক্ষুনি পুলিশে ফোন করব, নইলে বড় কিছু একটা হয়ে যাবে। এখনো সময় আছে না? দাও দাও দাও, গিনিকে আমার কাছে দিয়ে দাও। দাও। তোমার মতন নোংরা মানুষের কাছে আমি জীবনে গিনিকে দেবো না, জীবনে নয়। লিসেন বিক্রম চ্যাটার্জি, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। কোর্টে যাবে তো? যা কথা হওয়ার কোর্টে হবে। তুমি কোর্টের ভরসায় আছো, আমি নেই। আমি গিনিকে আজকে এখান থেকে নিয়ে যাব। আর দেখো, তোমরা কেউ আমাকে আটকাতে পারবে না। আই প্রমিস, আমায় কেউ আটকাতে পারবে না। বেরো তো এখান থেকে, বেরো বলছি, এখান থেকে বেরিয়ে যায় প্লিজ। বিক্রম প্লিজ। বিক্রম, বন্দুক নামা, বন্দুক নামা। কে? দাও নন্দা, গিনিকে আমার কাছে দাও। আমি তোমাকে ভয় পাই না বিক্রম। মারবে তুমি আমাকে? মারো। গুলি চালাবে তো চালো। আমার দিদি আমার কাছে ফিরে এসেছে, আর তো আমি তোমাকে ভয় পাই না। আমি জানি দিদি ঠিক গিনিকে সামলে নেবে। ও, আজ আমিও দেখি তোমার কত সাহস। মারো। আমার সাহস দেখতে চাস তো? দেখ তাহলে। আনন্দে, আনন্দী, 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 আনন্দ, আনন্দী। দিদি ভাই, আনন্দি, দিদি ভাই।
আনন্দি আনন্দি না আনন্দি দিদি না। আনন্দি তুমি বলো দিদি না। আনন্দি না তুমি মারবে আমাকে, তুমি মারবে। মারো 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 আনন্দি মারো মারো। আমার হাতে তোমার মৃত্যু বিক্রম। আনন্দি না। আনন্দি আমি আছি আনন্দি তোমার কিছু অপু অপু তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো আনন্দি আরে ফোনটা কেউ করো না। আনন্দি ভালো থেকো। পাঁচ বছর হয়ে গেল আনন্দি চলে গেছে। আজ আনন্দির জন্মদিন। বিশ্বাসই হয় না না কিভাবে সময় চলে যায়। তুমি কেঁদো না দিদান, মনি চলে গেছে বলে তোমার মনে দুঃখ হচ্ছে তো? দুঃখ পেও না গো, আমি তো মাম্মামকে বলেছি আমি বড় হয়ে মনির মতো হব, তখন তুমি আর মনিকে মিস করবে না। দেখো দেখো আমাদের গিনি কিরকম পাকা বুড়ি হয়েছে দেখো। রাখ। এবার তাহলে কেকটা কাটি মা। কাটো। সকালে দুপুরে বিকেলে নিশীথে। আমি জন্মান্তরে বিশ্বাস করি না আনন্দি, কিন্তু শুধু তোমার জন্য বিশ্বাস করতে ইচ্ছে করে। যে নাস্তিক মানুষকে তুমি বিশ্বাসী করে তুলেছিলে তার বিশ্বাস তুমি ফিরবে, তুমি পরের জন্মে আমার হয়ে ফিরবে।